ব্রাজিল আসলে কোন জায়গায় হারলো, কিংবা আরেকটু স্পষ্ট করে গভীরে যে গিয়ে বলতে হয় ব্রাজিল আসলে কোন কোন জায়গায় কিভাবে একটা ফুটবল ম্যাচ রাউন্ড অফ 16 গিয়ে হেরে গেল, সেটার উত্তর আপনার কাছে অনেক ধরনের আছে, অনেক ধরনের পার্সপেক্টিভ আছে। কিন্তু যে জায়গাটায় ব্রাজিলের সবচেয়ে স্ট্রংগেস্ট স্যুট, একটা 5বার বিশ্বকাপ জয়ী দেশ যখন তাদের ফুটবল আইডেন্টিটিটা হারিয়ে ফেলে, সেটাই সম্ভবত ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সেটব্যাক। ব্রাজিল তাদের ফুটবল আইডেন্টিটিটা সম্ভবত হারিয়ে ফেলেছে। সেটা কার্লো আনচেলত্তি, সেটা নেইমার, সেটা ভিনিসিয়াস জুনিয়র, কেউ একা কিংবা কালেকটিভলি সেটা রিটেইন করতে পারবেন না। সেটা রিটেইন করতে হলে ব্রাজিলকে শুরু করতে হবে একদম শূন্য থেকে। ব্রাজিল রাউন্ড অফ 32, যেটা আমরা বলছিলাম যে প্যানের সঙ্গে খেলেছে, রাউন্ড অফ 32 থেকে প্রথমবার মতো রাউন্ড অফ 16 তারা উঠলো। কিন্তু শেষবার যখন তারা রাউন্ড অফ 16 বাদ পড়ে গিয়েছিল সেটা 1990 সালে। 1990 সালের পরও ব্রাজিল দুবার বিশ্বকাপ জিতেছে, 1994 এবং 2002 সালে। সেই পরিসংখ্যান মেলালে ব্রাজিলের অবশ্যই সামনে বিশ্বকাপ জেতা উচিত। কিন্তু যারা ব্রাজিল ভক্ত রয়েছেন, যারা 2002 এর ব্রাজিলকে দেখেছেন কিংবা 2006-10 ব্রাজিলকেও দেখেছেন, তারা মোটামুটি কনফার্ম করে বলতে পারবেন এই ব্রাজিলের অনেক অনেক জায়গায় ঘাটতি রয়েছে। সেটা একা কার্লো আনচেলত্তির মাস্টার ট্যাকটিশিয়ান এর পক্ষেও মেটানো সম্ভব নয়। ব্রাজিল ইজ আ ব্র্যান্ড, ব্রাজিল ইজ আ ফুটবল ব্র্যান্ড। সেই ফুটবল ব্র্যান্ডের ভ্যালিউ এখন ডিক্রিজ করেছে। এর্লিং হল্যান্ড ম্যাচ শেষে ব্রাজিল দলকে সাপোর্ট করার কথা বলেছেন ব্রাজিল সাপোর্টারদেরকে, যে তারা বাদ পড়ে গেছেন, কিন্তু তারপরও ব্রাজিল সাপোর্টারদেরকে তাদের দলকে সাপোর্ট করা থেকে তিনি বলেছেন যে আরও বেশি করে সাপোর্ট করার জন্য। সেই সাপোর্টটা করার জন্য ব্রাজিলের ফুটবলটা খেলতে হবে ব্রাজিলের মতো করে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এখন ব্রাজিল নিজেদের ফুটবলটা কিভাবে খেলবে, সেই যোগা বনিত কিংবা সাম্বা ছন্দের ফুটবল খেলাটা চলে গেছে অনেক আগেই। কিন্তু তার মানে এই নয় যে ব্রাজিল নিজের আইডেন্টিটি দিয়ে ফুটবল খেলতে পারবে না। আপনি যদি আর্জেন্টিনা দলটার দিকে তাকান, লিওনেল স্কালোনি আসার পর দলটার স্ট্রাকচার, দলটার রিলেশনের উপর বেস করে তারা দল ভেদে তারা সেই ফুটবলটা খেলে থাকে। সেই ফুটবলের কিছু লিমিটেশন আছে, কিন্তু সেটার সমাধানও লিওনেল স্কালোনি খোঁজার চেষ্টা করেন। ব্রাজিলকে হয়তো সেই পথেই হাঁটতে হবে। ব্রাজিল কেন আমরা বলছি যে নিজের ফুটবলটা খেলতে পারে নাই? 33 বা 34% পজিশন রেখে ফুটবল খেলাটা দোষের কিছু না, ভুলেরও কিছু না। জাপান গত ওয়ার্ল্ড কাপে স্পেন এবং জার্মানিকে 27%-এর কম পজিশন রেখে ম্যাচ হারিয়েছে। টুর্নামেন্ট ফুটবলে ম্যাচ জেতাটাই আসল কথা। ম্যাচ যেহেতু জিততে পারে নাই ব্রাজিল, তাই তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে, বিশ্বকাপ থেকে তারা বাদ পড়ে গেছে। 33 বা 34% পজিশন রেখেও ব্রাজিল খারাপ ফুটবল খেলে নাই এখানে, সেটাও বোঝা দরকার। ব্রাজিল যে জায়গাটাতে খারাপ করেছে সেটা হচ্ছে ব্রাজিল ফিনিশ করতে পারে নাই। কিন্তু প্রশ্ন ওখানেই থেকে যায় যে আপনার 33 কিংবা 34% পজিশন রেখে ফুটবল খেলাটা কি দরকার ছিল, যেখানে সেটা আপনার স্ট্রং স্যুট নয়? কার্লো আনচেলত্তি একটা টুর্নামেন্ট বেসড ফুটবল খেলতে চেয়েছেন, সেই কারণেই তিনি এই ট্যাকটিক্সে রিভার্ট করেছেন, যেটা ব্রাজিলের জন্য সেকেন্ড অপশন ছিল। আমরা একটু ট্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখার চেষ্টা করতে পারি। ব্রাজিল গতকালকে ম্যাচ খেললো গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নিয়ে, যিনি মূলত অন্যান্য ম্যাচগুলোতে ব্রাজিলের জন্য এক্স ফ্যাক্টর হয়ে কাজ করেছেন। যখন অপোজিশন একটু সিট ব্যাক করেছে, মার্টিনেলি তিনি অ্যাজ এন লেফট নাম্বার 8 হিসেবে ম্যাচটা ফিনিশ করার চেষ্টা করেছেন। এবং আগের ম্যাচে নেইমার যখন মাঠে নেমেছেন, নেইমারের ডিফেন্সিভ সলিডিটিটা দেওয়ার চেষ্টা করেছেন। মার্টিনেলি গতকালকে একমাত্র ফুটবলার ছিলেন যিনি অ্যাজ এ মিডফিল্ডার যেমন তার অফেন্সিভ ডিউটিগুলো পালন করেছেন, ঠিক তেমনি ট্র্যাক ব্যাক করে এবং অপোজিশনকে প্রেস করে, তাদের থেকে ভুল বের করে একটা কাউন্টার অ্যাটাক বা কাউন্টার প্রেস করে সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছেন। লাইক প্রথম পেনাল্টি ইনসিডেন্টে মাতিউস কুনিয়া এবং মার্টিনেলির পজিশনিংয়ের কারণে সেখানে একটা পেনাল্টি ব্রাজিল উইন করলো, সেটা ব্রুনো গিমারেন্স কনভার্ট করতে পারেনি, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু এরকম মিডফিল্ডার যেহেতু আপনি পজিশন না ধরে রেখে খেলাচ্ছেন, আপনাকে বল উইন করার জন্য কিংবা অপোজিশনকে প্রেশার দেওয়ার জন্য মিডফিল্ডার থাকা জরুরি। কাসেমিরো সেই কাজটা করতে পারবেন না, ব্রুনো গিমারেন্স তাকে সেখানে সাপোর্ট দিয়েছেন, তো আপনি মার্টিনেলিকে দিয়ে একা ওই কাজটা করাচ্ছেন, আর ভিনিসিয়াস জুনিয়র এবং হায়ানকে দিয়ে দুই ওয়াইড ফুল ব্যাককে পিন করে রাখছেন। তাহলে আপনি এই পজিশন রেখে বা এই ধরনের প্যাসিভ ব্লক ধরে আপনি নরওয়েকে হারাতে পারবেন না। গতকালকে ব্রাজিল যেরকম নিজের ফুটবলটা খেলা নেই ফার্স্ট হাফে, নরওয়েও গতকালকে নিজেদের ফুটবলটা খেলা নাই ফার্স্ট হাফে। So what Norway did, Norway changed their tactics. সালে সোলবাকেন তার দুই উইঙ্গারকে তুলে নিলেন, এক সাইডে আন্তোনিও নুসাকে তুলে নিয়ে তিনি নামালেন আন্দ্রেয়াস শালদেরুপকে, যিনি ইজ মোর ডিরেক্ট, মোর পেসি উইঙ্গার। অন্য পাশে অস্কার ববকে, যিনি মাঝে মধ্যে ইনভার্ট করতে পছন্দ করেন, আলেক্স অরলথের জায়গায় নামালেন। সেখানে নরওয়ে বিকেম মোর ডিরেক্ট। প্রথমে তারা ব্রাজিলকে কিছুটা হলেও সম্মান করছিল, মার্টিন ওডেগার্ড বল রেখে তিনি পাসিং লেন খুঁজে বের করে হল্যান্ডের কাছে চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করছিলেন, যেটা বেসিক্যালি আরেকটু ডিরেক্ট হয়ে গেল শালদেরুপের ইন্ট্রোডাকশনের কারণে। শালদেরুপ আসার কারণে নরওয়ে আরেকটু সামনে থেকে খেলা শুরু করলো, ব্রাজিল মিড ব্লক থেকে লো ব্লকে শিফট করলো, অ্যান্ড দ্যাট ওয়াজ দি এন্ড গেম ফর ব্রাজিল।
কেন এন্ড গেম? ব্রাজিলের সাবস্টিটিউশন, নরওয়ের সাবস্টিটিউশন আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এন্ড্রিককে নামানো হয়েছে। এন্ড্রিক যদি সেই গোলটা ফিনিশ করতে পারতেন তাহলে এন্ড্রিকই ম্যান অফ দ্য ম্যাচ বা হিরো অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারতেন। যেহেতু তিনি ফিনিশ করতে পারেন নাই, তাই সেটা আর কাজে লাগলো না। কিন্তু মূল সমস্যা হচ্ছে এন্ড্রিককে নামানো নয়, বরং মূল সমস্যাটা হচ্ছে কার্লো আনচেলত্তি পরবর্তীতে এন্ড্রিককে যেখানে শিফট করালেন নেইমারকে ফ্যাসিলিটেট করার জন্য, সেটাই সম্ভবত মূল সমস্যা। এন্ড্রিক ইজ নট আ রাইট উইঙ্গার বা রাইট হোয়াইট মিডফিল্ডার। একজন রাইট হোয়াইট মিডফিল্ডার কিংবা উইঙ্গারকে যে ধরনের ডিফেন্সিভ ডিউটি পালন করতে হয়, যে ধরনের স্ক্রিনিং করতে হয়, সেটা এন্ড্রিকের নাই। শুধুমাত্র নেইমারকে ফ্যাসিলিটেট করার জন্য মার্তিনেলিকে তোলা হলো, দানিলো সান্তোসকে নামানো হলো। সেই জায়গায় যখন এন্ড্রিকের সাইড থেকে, এন্ড্রিকের ফ্ল্যাঙ্ক থেকে এক ফুলব্যাক মোলার উলফা এবং শালদেরুপ যখন ওভারল্যাপ এবং আন্ডারল্যাপের সেই কম্বিনেশনটা তৈরি করছেন, যখন শালদেরুপ একটা শট নিচ্ছেন, আলিসনকে সেখানে ঠিকই দিতে হচ্ছে, সেখানে এন্ড্রিকের কিছু করার থাকছে না। এবং একই সঙ্গে যে ক্রসটা এলো সেটা আনচ্যালেঞ্জড, আনডিফেন্ডেড। মোলার উলফা ওভারল্যাপ করে উঠে গেলেন, শালদেরুপ একটু নিচে নেমে এসে ক্রসটা ফেললেন হল্যান্ডের জন্য, সেখানে কোনো প্রেশার নেই, ব্রাজিল গোলটা কনসিড করলো। আর হল্যান্ডের সেকেন্ড গোলটা নিয়ে বলার কিছুই নাই, ইটস অ্যাবসলিউটলি পিকচার পারফেক্ট। এবং আরেকটা সমস্যা, ভিনিসিউস ট্র্যাক ব্যাক করবে না, ভিনিসিউস প্রেস করবে না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটার একটা সমাধান আনচেলত্তি বের করে ফেলেছেন। কিন্তু ভিনিসিউসকে দিয়ে এবং নেইমারকে দিয়ে একই সঙ্গে একটা প্যাসিভ প্রেস লাইন রেখে বাকি 8 জনকে দিয়ে একটা মিডফিল্ড এবং ডিফেন্স ব্লক রাখাটা কতটুকু সমীচীন ছিল নরওয়ের সঙ্গে, সেটাও হয়তো কোনো অ্যান্সার বরং পাওয়া যায়নি, বরং অ্যান্সারটা নরওয়ে দিয়ে দিয়েছে হল্যান্ডের দুটো গোলে। কারণ ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারের ফার্স্ট লাইন অফ প্রেসটা খুব ইজিলি বিট করা সম্ভব, যে কারণে নরওয়ে খুব উপরে উঠে খেলা শুরু করেছিল সেকেন্ড হাফে, এবং সেটাই আসলে ব্রাজিলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আনচেলত্তির ট্যাকটিক্স ধোপে টেকেনি, বরং স্তালে সোলবাকেনের ট্যাকটিক্সগুলোই মূলত ব্রাজিলের এগেইনস্টে সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিল ল্যাক্স আ নাম্বার 9। নাম্বার 9 ইন আ সেন্স 19 বছরের এন্ড্রিকের কাছ থেকে আপনি অত ভরসা করতে পারবেন না। ইগর থিয়াগোকে এক ম্যাচে খেলানো হলো ঠিক মতো, তারপরে আর তাকে খুব একটা দেখা গেল না। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ব্রাজিল গতকালকে মিস করেছে হাফিনিয়ার ফিজিক্যাল ইন্টেন্সিটিটাকে। হাফিনিয়া থাকলে অন্তত মিডফিল্ডে একজন এক্সট্রা নাম্বার হিসেবে মার্টিনেলির সঙ্গে তিনি প্রেস করে অন্তত বল উইন করার চেষ্টা করতেন, যেটা ব্রাজিলের জন্য একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল। এই ওয়ার্ল্ড কাপে তারা যে ওপেন প্লে গোলগুলো করেছে, তার মধ্যে 5টা গোলই তারা অপোজিশন থেকে ভুল বের করে প্রেস করে তাদেরকে পিন ব্যাক করে সেখান থেকে তারা গোলটা উইন করতে পেরেছিল। কিন্তু সেটার কোনো সম্ভাবনা গতকালকে লাস্ট ম্যাচে দেখা গেল না। নেইমার একটা পেনাল্টি কনভার্ট করলেন। নেইমার ইন্টারন্যাশনাল সার্কিটে বিদায় বলে দিয়েছেন কিনা সেটা আমরা এখনো কনফার্ম নই, তবে নেইমার তার শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন এবং সেটা শেষ হয়েছে কান্নায়। গতকাল রাতের বেলা বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টিতে ভিজে যারা ব্রাজিলের ম্যাচটা দেখেছেন তাদের রাতটাও শেষ হয়েছে বৃষ্টি ভেজা কান্নায়, যেটা হয়তো কেউ ভাবেন নাই। কিন্তু ব্রাজিলকে এখন বাঁচাবে কে? ব্রাজিলকে কার্লো আনচেলত্তি, নেইমার, রাফিনিয়া কিংবা ভিনিসিয়াস জুনিয়র, হায়ানরা কেউ একা বাঁচাতে পারবেন না। ব্রাজিলের ফুটবল আইডেন্টিটিটা নতুন করে একদম শুরু থেকে শুরু করতে হবে। সেটা ব্রাজিলের লিগ থেকে শুরু করে ব্রাজিলে যারা খেলছেন বাইরে, তাদের কালেকটিভ একটা সমন্বয়ের ভিত্তিতে সামনের যে 2 বছর পর কোপা আমেরিকা রয়েছে কিংবা সামনে 4 বছর পর যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে রিবিল্ড করার সময় খুব যে বেশি একটা দেরি হয়ে যায়নি, সেটা তাদেরও মনে রাখা দরকার। কারণ 2022 সালে আর্জেন্টিনা একটা বিশ্বকাপ জিতে দেখিয়েছিল যে লাতিন সুপ্রিমেসি এখনও ফুরিয়ে যায়নি। তারা যদি নিজেদের ফুটবলটা খেলতে পারে তাহলে শুধুমাত্র একমাত্র ব্রাজিল তাদের নিজেদেরকে খুঁজে পাবে, নয়তো এই ইউরোপিয়ান অপোনেন্টদের কাছে বারবার হেরে বিদায়ের ঘেরাটোপে পড়ে থাকতে হবে। ব্রাজিলকে নিতে হবে কান্নায় বিদায়। ব্রাজিলের আসলে কোথায় কাজ করার সুযোগ রয়েছে, ব্রাজিল কিভাবে নিজেদের উন্নতি করতে পারবে, আপনাদের মতামতটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে।